সবাইকে শুভ সকাল। আমরা ঈদ পরবর্তী আমাদের লেকচারে চলে এসেছি আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এর। আমি বরাবরের মতো সবার মাইক্রোফোন মিউট করে দিয়েছি, যাদের প্রয়োজন হবে ওপেন করে কথা বলবে। তো আজকে আমরা যে লেকচারটা পড়বো, আমরা প্রি ট্রিটমেন্ট পার্টটা শেষ করেছি। তো প্রি ট্রিটমেন্ট পার্ট শেষ করার পর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডাইং, লেকচার 8 ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এর। তো ইন্ট্রোডাকশন টু ডাইং এর কিছু প্রাইমারি কথাবার্তা আজকে আমরা একটু জানবো। সবার সহযোগিতা কামনা করছি। ওকে, আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের প্রথমেই যেটা জানা দরকার যে ডাইংটা কি বা হোয়াট ইজ ডাইং। আমরা যদি বলি বা ডাইং শব্দটা যদি ভালো না লাগে, তাহলে এর চেয়েও শ্রুতিমধুর শব্দ যেটা রয়েছে কালারেশন, আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা আরো অনেক ভালো লাগছে। তাহলে ডাইং বা কালারেশনটা কি বলা হচ্ছে, আমরা যদি লিটারেচার দেখি, অল্প করে দেওয়ার চেষ্টা করেছি। বলা হচ্ছে যে ডাইং ইজ দ্য প্রসেস অফ এডিং কালার টু দ্য টেক্সটাইল প্রোডাক্ট লাইক ফাইবার, ইয়ার্ন এন্ড ফেব্রিক্স। একটু বোঝার চেষ্টা করি সবাই। বলা হচ্ছে কি, সিম্পলি ডাইং বলতে কি বোঝাচ্ছে, তাহলে আমরা বলতেছি কি, ডাইং ইজ দ্য প্রসেস অফ এডিং কালার টু দ্য টেক্সটাইল প্রোডাক্টস লাইক ফাইবার্স, ইয়ার্নস এন্ড ফেব্রিক্স। তাহলে যে কোনো টেক্সটাইল প্রোডাক্টে কালার যোগ করাটাই হচ্ছে ডাইং। সেটা যেভাবেই হোক না কেন, সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে। সো ডাইং ইজ নর্মালি done in a special solution containing dyes and particular chemical material. After dyeing, the dyes molecule have uncut bond with the fiber molecule, and temperature, time controlling are two key factors in this case. So আমরা যদি সবাই একটু চিন্তা করি, কি বলছে যে কালারেশন বা ডাইংটা হচ্ছে টেক্সটাইল সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা চিন্তা করব। টেক্সটাইল সাবস্টেন্সের ক্ষেত্রে কি, আমরা যখন টেক্সটাইল ম্যাটেরিয়ালে কালারটাকে অ্যাড করতেছি বা যোগ করতেছি, তখন সেটাকে আমরা ডাইং বলছি। সেটা যে কোনো মাধ্যমে, যে কোনো প্রসিডিউরে, যে কোনো ভাবেই হতে পারে। তাহলে ডাইসের ডাইং এর জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে, যে কেমিক্যাল প্রয়োজন হচ্ছে, ডাইস প্রয়োজন হচ্ছে, ভেসেল প্রয়োজন হচ্ছে, যেটাতে ডাইং করে কি বলা হচ্ছে যে স্পেশাল সলিউশনে ডাইং করে, যেটা কন্টেইন করছে কি পার্টিকুলার কেমিক্যাল এন্ড ডাইস। আফটার ডাইং, ডাই মলিকুলস হ্যাভ আনকাট কেমিক্যাল বন্ড উইথ দ্য ফাইবার মলিকুল। লক্ষণীয় বিষয় যে ডাইং করার পর ডাই মলিকুল এবং ফাইবার মলিকুলের একটা বন্ডিং সৃষ্টি হয়, অর্থাৎ আনকাট বন্ড, যে বন্ডটা অনেক দিন ধরে থেকে থাকে। দ্য টেম্পারেচার এন্ড টাইম কন্ট্রোলিং আর দ্য টু কি ফ্যাক্টরস ইন ডাইং। ডাইং এর ক্ষেত্রে প্রাইম দুটি ফ্যাক্টরস রয়েছে, সেটা হচ্ছে টাইম এবং টেম্পারেচার। কারণ টেম্পারেচার ছাড়া তো ডাইং এ হবে না, বা ডাই মলিকুল গুলো মুভমেন্টই করবে না। ফর দিস রিজন আমাদের টেম্পারেচার দরকার, এগুলো আমরা জানবো। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, বোঝানোর চেষ্টা করেছি একটা ডাই সলিউশন, দেন ডাই সলিউশন ফেব্রিক প্লাস ফেব্রিক এক চুবানো হয়েছে, তাহলে কি তারপর ডাইট ফেব্রিক, হয়তো এটা আলাদা কালার দিলে ভালো হতো। ওকে, তো বিষয়টা হচ্ছে কি, যে লিকুইড ফেজে প্রথমে ডাই থাকে, তো সেই ডাই মলিকুল গুলো তারপর সলিড ফেজে যায়, অর্থাৎ ফাইবারের গায়ে বা টেক্সটাইল সাবস্টেন্সের গায়ে যায়, গিয়ে বন্ড তৈরি করে, এবং বন্ড তৈরি করে যার কারণে কিন্তু ওই ডাই মলিকুল গুলো ফাইবার থেকে চলে যায় না বা ফেব্রিক থেকে চলে যায় না। তাহলে সমস্ত প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ডাইং বা কালারেশন। ওকে, নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যে সাবস্টেন্সটা আমরা লাগাচ্ছি ফেব্রিক বা ফাইবারের সাথে, যেটা দিয়ে আমাদের ডাইং অর্থাৎ কালারফুল ফেব্রিক মনে হচ্ছে বা কালারফুল ইয়ার্ন মনে হচ্ছে বা দেখাচ্ছে, ভিজিবল হচ্ছে, তাহলে এই ডাইটা কি জিনিস? এটা কি বলা হচ্ছে, আহ কে কি বলবে, বলতে পারো। ওকে, ডাইটা কি জিনিস, যে dye is a usually colored organic compound or mixture that may be used to give color to a substance. একটু লক্ষ্য করি আমরা কি বলছি, যে dye is a usually a colored organic compound or a mixture, অথবা একটা mixture that may be used to give color to a substrate, যেমন food, fiber, textile, cloth, paper, plastic, leather, etc. and having resistance to normal laundry or cleansing procedure, stability to light. কি বলা হচ্ছে, যে ডাই হচ্ছে কি, এক প্রকার কালার্ড অর্গানিক অর মিক্সচার অফ অর্গানিক ম্যাটার বা কম্পাউন্ড, যেটা কিনা ফুড, টেক্সটাইল, পেপার, ক্লথ ইত্যাদিতে কালার দিয়ে থাকে বা কালার প্রদান করার সক্ষমতা রাখে। হ্যাভিং রেসিস্টেন্স, এবং একই সাথে রেসিস্টেন্স থাকছে টু লন্ড্রি, অর্থাৎ লন্ড্রিতে ধুয়ে ফেলার পর এই কালারটা চলে যাবে না, এবং একই সাথে লাইটের কারণে কোনো নষ্ট হবে না। তো এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল আপ করে কোনো একটা সাবস্টেন্স, সেটাকে আমরা ডাই বলছি। যে
কোনো স্পেসিফিক সাবস্টেন্সে কালার প্রদান করার ক্ষমতা রাখে এবং একই সাথে সেটা লন্ড্রি করলে চলে যাবে না এবং লাইট সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের প্রভাবে সেটা নষ্ট হয়ে যাবে না, এরকম সাবস্টেন্সকে, এরকম অর্গানিক কম্পাউন্ডকে আমরা বলতেছি ডাই। ওকে, তাহলে যে কারণ অন্তর্নিহিত, যে সাবস্টেন্সটা এর পিছনে কাজ করে, আমরা যে চোখে দেখতে পাচ্ছি সেটার জন্য দায়ী হচ্ছে ডাই। তাহলে ডাই ইজ ইউজুয়ালি কালার্ড অর্গানিক কম্পাউন্ড উইথ এক্সোক্রোমো এন্ড ক্রোমোফোর। তাহলে ডাইয়ের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এক্সোক্রোমো এন্ড ক্রোমোফোর অ্যাজ এ মেজর পার্ট। আরো কিছু পার্ট রয়েছে, যেমন এখানে একটা আমরা উদাহরণ দেখতেছি সিআই রিয়েক্টিভ রেড 1, এটা হচ্ছে একটা ডাইয়ের নাম। আমাদের বিভিন্ন প্রকার ডাই আছে, তাদের বিভিন্ন প্রকার নামকরণ আছে, নমেনক্লেচার। তো এখানে আমরা একটা ডাইয়ের স্ট্রাকচার দেখতেছি। সো এটা একটা রিয়েক্টিভ ডাই, এখানে রিয়েক্টিভ গ্রুপ রয়েছে, লিভিং গ্রুপ রয়েছে, তারপর ক্রোমোফোর গ্রুপ রয়েছে, ঠিক আছে, এক্সোক্রোমোফোর গ্রুপ রয়েছে, সবগুলো। তাহলে প্রধানত দুটো বিষয় থাকে একটা ডাইসের, এক্সোক্রোমো এন্ড ক্রোমোফোর। সো তাহলে ডাই হচ্ছে সেই সমস্ত ম্যাটার যেটা কালার প্রোভাইড করতে পারে আমাদের টেক্সটাইল সাবস্টেন্সে, সেটাকে আমরা ডাই বলছি। তো হিস্টোরি অফ ডাইস এর কথা যদি আমরা বলি, যে বিফোর ক্রাইস্ট 2600 থেকে শুরু হয়েছে, আমরা 1715 খ্রিস্টাব্দ থেকে, খ্রিস্টাব্দ বলবো না, খ্রিস্টাব্দ পূর্ব থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম উল ডাইং এস্টাবলিশ হয় রোমে। সেখান থেকে আস্তে আস্তে অনেকগুলো হিস্টোরি চলে আসছে আমাদের একবারে 1878 শতাব্দী এবং বর্তমানে। আমরা যদি দেখি যে 1900 সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1957 সালে সিবা ইন্ট্রোডিউস সিবাক্রন রিয়েক্টিভ ড্যাশ, যেটা ফ্যাক্টরিতে এখনো চলে। ঠিক আছে, তো আমরা যদি ফ্যাক্টরিতে ভিজিট করে থাকি বা দেখেছি, সেখানে আমরা যে ডাইস গুলো ইউজ করে সেগুলোর কেমিক্যাল নাম অবশ্যই এরপর লক্ষ্য করব বা যদি মনে থাকে। তো সিবাক্রন থেকে শুরু করে ইন্ডোজল, অনেক প্রকার ডাইস তারা ইউজ করে থাকেন। সেটা হতে পারে ইন্ডিয়ান, হতে পারে কোরিয়ান, হতে পারে চাইনিজ, হতে পারে। আমাদের দেশে অনেকগুলো ডাইস এন্ড কেমিক্যাল সাপ্লায়ার কোম্পানি আছে, যেমন ক্রোমা, আরকোমা, তারপরে রয়েছে ডাইস্টার, এরা কিন্তু ডাইস প্রোভাইড করে থাকে। তো তোমরা এই ডাইস্টারের অফিসেও যেতে পারো বা এখানে গিয়েও দেখতে পারো। ওকে, অথবা আমাদের ল্যাবও রয়েছে ডাই। নাও, হোয়াই ডাই মলিকুলস আর কালার্ড? কোশ্চেন হচ্ছে যে সাবস্টেন্সটা কালার্ড দিচ্ছে, কিন্তু তাহলে ওকে সেটা কিভাবে কালারটা দিচ্ছে, তাহলে এরা কেন কালার্ড বা এরা কিভাবে কালারটা শো করছে বা দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো প্রথমত প্রধান কথা হচ্ছে যে আমরা কিভাবে, আগে ভিজুয়ালাইজেশনটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটাতে কি পাতার উপরে সূর্যালোক এসে পড়ছে। আমরা জানি সূর্যালোকে 7টা কালারই রয়েছে, সেই 7টা কালার এসে পড়ছে এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে, আমরা জানি আমাদের চোখে কোনো আলো নেই। তাহলে আমাদের চোখে কোনো আলো নেই, কোনো একটা বস্তুর দর্শনের জন্য আমাদের সেই বস্তুর থেকে আলো যখন আমাদের প্রথমে সূর্য থেকে আলো সেই বস্তুতে পড়ে, তারপরে সেই বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে, তো তখন কিন্তু আমাদের দর্শনের অনুভূতি হয়। আমরা জানি ফিজিক্স থেকে যে যদি সমস্ত আলোগুলো রিফ্লেক্ট করে তাহলে সেটা কি সাদা। আমরা জানি যে সূর্যের আলোকে 7টি কালার, অর্থাৎ ভিজিবল স্পেকট্রাম যেটা 700 থেকে 380 বা 340 থেকে 700 ন্যানোমিটার বা 750 ন্যানোমিটার, এটার ভিতরে আমাদের যে সূর্যালোক রয়েছে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এর বাইরে বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর বাইরেও কিন্তু আমাদের অনেক আলো রয়েছে বা অনেক স্পেকট্রাম রয়েছে, যেটা আমাদের ভিজিবল নয়। আমাদের ভিজিবল কোনটা? শুধুমাত্র 380 থেকে 750 এই রেঞ্জের আলোটাই, যেখানে 7টা কালার রয়েছে। এখন আমরা জানি যে কোনো একটা বস্তু যদি সমস্ত কালার গুলো শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয় এবং সেখান থেকে যদি কোনো রিফ্লেকশন না ঘটে, তাহলে বস্তুটি কালো দেখায়। আবার বস্তুটি যদি সমস্ত আলোগুলো রিফ্লেক্ট করে দেয়, যা অ্যাবজর্ব করে যা আসতেছে তা যদি রিফ্লেক্ট করে দেয়, তখন সেটাকে আবার হোয়াইট দেখায়। তাহলে বস্তুগুলোকে কখন গ্রিন বা ইয়েলো দেখাবে? যখন এটা দুটো কারণ হতে পারে। প্রথমত, যদি পাতাটা বা যে সাবস্টেন্সটাতে উপর এসে পড়বে সেই সাবস্টেন্সটা সমস্ত আলোক রশ্মিগুলো শোষণ করে শুধুমাত্র একটা আলোক রশ্মি রিফ্লেক্ট করছে, অর্থাৎ সেটাই আমরা দেখতে পাচ্ছি, গ্রিন আলোক রশ্মিটা রিফ্লেক্ট করছে, এটা একটা হতে পারে। অথবা এরকমটা হতে পারে যে গ্রিনটা অ্যাবজর্ব করে বাকিগুলো রিফ্লেক্ট করছে। তো প্রথমটা হওয়ার সম্ভাবনাই বেশি, যে কি সমস্ত আলোক রশ্মিগুলোকে শোষণ করে শুধুমাত্র গ্রিনটা রিফ্লেক্ট করছে, যার কারণে আমরা আমাদের চোখে শুধুমাত্র গ্রিন দেখতে পাচ্ছি। তাহলে ডাইস সাবস্টেন্স গুলো এরকম, তারা কি ঘটাচ্ছে? স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটাচ্ছে, অর্থাৎ সূর্যের আলো থেকে তারা সমস্ত আলোক রশ্মি শোষণ করছে, কিন্তু স্পেসিফিক্যালি
একটা আলোক রশ্মি বা কিছু আলোক রশ্মি সে রিফ্লেক্ট করছে এবং সেই রিফ্লেকশনটা আমাদের চোখে দেখা দিচ্ছে, তখনই আমরা সেটাকে গ্রিন, ইয়েলো, ব্লু ইত্যাদি দেখতে পাচ্ছি। So dyes molecular colored because they are selectively able to absorb and reflect incident light in the visible portion of the electromagnetic spectrum. কি বলছে? তাহলে ডাইস মলিকুল কালার এই জন্য যে তারা সিলেক্টিভলি অ্যাবল টু অ্যাবজর্ব এন্ড রিফ্লেক্ট ইনসিডেন্ট লাইট ইন দ্য ভিজিবল পোর্শন অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সূর্যের আলোক থেকে যেটা পাই সেটার সিলেক্টিভলি অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটার কারণে ডাইমলিকুল গুলো কালার, বা এই কারণেই ডাইমলিকুল গুলো কালার দেখায়। অর্থাৎ ডাইমলিকুল গুলোর সাবস্টেন্সটাই এরকম যারা এরকম স্পেসিফিক রিফ্লেকশন ঘটাতে পারে। So, chromophore groups in the dimolecule are responsible for selective absorption and reflection. এখন আসি ডাইয়ের ভিতরে যে ক্রোমোফোর এবং এক্সোক্রোমো রয়েছে, আমরা জেনেছি একটু আগের স্লাইডে, সেই ক্রোমোফোর গ্রুপ যেটাকে আমরা ক্রোমোফোর বলছি, সেই ক্রোমোফোর গ্রুপটা মেইনলি সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনের জন্য দায়ী এবং যার কারণেই আমরা বিভিন্ন কালার দেখি। সো এক্সোক্রোমো উইথ ক্রোমোফোর গ্রুপ ইন্টেন্সিফাই, এবং সাথে যে এক্সোক্রোমো যেটা রয়েছে সেটা কি করছে, ইন্টেন্সিফাই দ্য কালার, অর্থাৎ কালারটাকে আরো ব্রাইটার করছে। তাহলে ডাইমলিকুল গুলো কেন কালার, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ডাইমলিকুল গুলো কি করছে, সূর্যালোকের কোনো বস্তুতে যখন অ্যাটাচ হচ্ছে কোনো একটা ফেব্রিকের সাথে, মনে করে একটা ফেব্রিককে আমি গ্রিন ডাই করছি, তাহলে সেখানে যে সূর্যালোক গুলো পড়ছে, তাহলে গ্রিন ডাইমলিকুল গুলো সেখানে থাকা অবস্থায় সমস্ত আলোক রশ্মিগুলোকে শোষণ করছে, শুধুমাত্র গ্রিন আলোক রশ্মিটাকে ছেড়ে দিচ্ছে। তখন সেই গ্রিন আলোক রশ্মিটা আমাদের চোখে গিয়ে আমরা গ্রিন রিফ্লেকশনটা পাচ্ছে, অর্থাৎ গ্রিন দর্শনের অনুভূতি আমাদের হচ্ছে। ওকে, তো এটাই আবার যারা বর্ণান্ধ তারা আবার অন্য কিছু দেখে। তো যাই হোক, তাহলে এখন আমরা ডাইয়ের কমন ফিচারে চলে আসি, যে ডাইয়ের দুটো কমন ফিচার রয়েছে স্ট্রাকচারে, সেটা হচ্ছে ক্রোমোফোর এবং এক্সোক্রোমা। তাহলে এই ক্রোমোফোর এবং এক্সোক্রোমাটা কি জিনিস সেটা একটু আমাদের জানা দরকার। তো প্রথমত, the name is derived from the Greek chroma. Chroma means কি বলা হচ্ছে কালার, and four means অর্থাৎ যে বিয়ার করে। তাহলে ফেরিন, ফোর ফরম ফেরিন, অর্থাৎ যে কালার বিয়ার করে তাকে আমরা কি বলছি, ক্রোমোফোর। আমরা একটু আগে জেনেছি কিভাবে কালারটা বিয়ার করছে, স্পেসিফিক রিফ্লেকশন এবং অ্যাবজর্পশনের মাধ্যমে। সো chromophores are saturated unsaturated conjugated organic compound। কি আবার দেখি, unsaturated conjugated organic compound or radical having capable of electron transaction। আমরা ইলেকট্রন ট্রানজেকশনের সাথে পরিচিত। বলা হচ্ছে তাহলে সেই ক্রোমোফোর গ্রুপটা কি, কনজুগেটেড অর আনস্যাচুরেটেড অর্গানিক অর রেডিক্যাল কম্পাউন্ডস, যেটা কিনা ইলেকট্রন ট্রানজেকশন ঘটাতে সম্ভব, হুইচ অ্যানাবল টু অ্যাবজর্ব টু। তাহলে সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনটা ক্রোমোফোর যে ঘটায়, তাহলে এই সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনটা কিভাবে হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে এই ইলেকট্রন ট্রানজিশনের মাধ্যমে। তাহলে এই ইলেকট্রন ট্রানজিশনটা এই কিন্তু মূলত কাজ করছে ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ ভেরি ন্যারো ব্যান্ড অফ ভিজিবল লাইট, এবং সেটা অবশ্যই ভিজিবল ব্যান্ডের ভিতরে হচ্ছে বা রেঞ্জের ভিতরে হচ্ছে। সো হোয়েন ভিজিবল লাইট হিটস দ্য ক্রোমোফোর, it is loosely held electron in the unsaturated bonds or conjugated bonds of the chromophore, which causes absorption of certain incident light waves and reflection of certain। দেখো, আমাদের যে লন পেয়ার ইলেকট্রন আর লুজলি হেল্ড ইলেকট্রন রয়েছে মলিকুলের ভিতরে, ডাইমলিকুলের ভিতরে, সেটাতে যখন সূর্যালোক পড়ে তখন সেই লন পেয়ার ইলেকট্রন বা লুজলি হেল্ড ইলেকট্রনসটা উত্তেজিত হয় বা আনস্যাচুরেটেড কনজুগেটেড উত্তেজিত হওয়ার ফলে সেটা কি করে, ইলেকট্রন ট্রানজেকশন ঘটায়, এবং এই ইলেকট্রন ট্রানজেকশনটাই কিন্তু মূলত স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনের জন্য দায়ী। সো thus it is produce color or beer। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি কি ইলেকট্রন অরবিটাল রয়েছে, আমরা জানি যে এন পাই এবং সিগমা। তো এই যে স্টার চিহ্নগুলো সেগুলো কিন্তু উচ্ছেদিত, অর্থাৎ সেখান থেকে ইলেকট্রন ট্রানজেকশন ঘটছে। সেটা কোথা থেকে হতে পারে, এন অর এন এন থেকে পাই হতে পারে, পাই স্টারে হতে পারে, এন থেকে সিগমা স্টারে হতে পারে। হ্যাঁ, তো উত্তেজিত অবস্থায় আবার পাই থেকে পাই স্টারে হতে পারে, সিগমা থেকে সিগমা স্টারে হতে পারে। তো যখন এখানে সাধারণত এই স্পেসিফিক রিফ্লেকশন ইলেকট্রন ট্রানজেকশনটা ঘটতেছে, যার কারণেই কিন্তু আমাদের স্পেসিফিক রিফ্লেকশনটা হচ্ছে, এবং যার কারণেই আমরা তখন সেটাকে উম, কালো দেখতে পাচ্ছি যে ওখানে কোনো রিফ্লেকশন নাই, রেড দেখতে পাচ্ছি শুধু রেড রিফ্লেকশন হচ্ছে, সাদা দেখতে পাচ্ছি সবগুলোই রিফ্লেকশন হচ্ছে। তো এরকম ক্রোমোফোর তাহলে কারা কারা, যেমন এজো,
নাইট্রো, কার্বানাইল। these are responsible for selective absorption and reflection কিভাবে? ইলেকট্রন ট্রানজেকশনের মাধ্যমে। তো এই এজো, নাইট্রো, কার্বানাইল এগুলোকে সাধারণত ক্রোমোফোর বলা হয়। ক্রোমোফোর অফ ডাই, দ্য মেইন কম্পোনেন্টস অফ দ্য ডাই, যেটা ডাইয়ের কালার বিয়ার করে থাকে। নাও, what is the objectives of the chromophore key? To color the material or matter, definitely to reduce the energy level. এনার্জি লেভেলটা কমাবে। কোথায় এনার্জি লেভেল কমাবে? ঠিক এই জায়গার এনার্জি লেভেলটা যত কমাবে সেখানে কালারটা তত। ইনক্রিজ দ্য রিফ্লেকশন, রিফ্লেকশন যত বাড়বে কালার অ্যাপিয়ারেন্স যত, অর্থাৎ রিফ্লেকশন বাড়লে কি সেটা আমরা চোখে ভিজিবল বেশি হবে। সো দেয়ার আর টু টাইপস অফ ক্রোমোফোর, ফার্স্ট অফ অল ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর এন্ড সেকেন্ডলি ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। তাহলে প্রথমত আমরা যদি বলি ক্রোমোফোরের কাজ কি, ক্রোমোফোরের কাজ হচ্ছে সিলেক্টিভ অ্যাবজর্পশন রিফ্লেকশন ঘটানো, কিভাবে ইলেকট্রন ট্রানজেকশনের মাধ্যমে, যার কারণে আমরা কালার দেখতে পাই। ক্রোমোফোর দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর এবং ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। ফার্স্ট অফ অল ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। ইন্ডিপেন্ডেন্ট শব্দ দিয়ে আমরা বুঝতে পারছি অর্থাৎ কারো উপর ডিপেন্ড করে না। বলা হচ্ছে if one chromophore group is capable to impart color is known as independent chromophore. যখন একটা ক্রোমোফোর গ্রুপই কালার শো করার জন্য যথেষ্ট হয় তখন সেটাকে আমরা ক্রোমোফোর বলি, যেমন এজো, নাইট্রো পাশে সংকেত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ডিপেন্ডেন্ট ক্রোমোফোর কোনটা? যখন বলা হচ্ছে কি বলা হচ্ছে when chromophore group is required to ওয়ান মোর দেন, অর্থাৎ একটাই পারে না দুটো লাগে, তখন সেটাকে আমরা দুই অথবা ততোধিক ক্রোমোফোর একসাথে মিলে কালার শো করে, তখন আমরা সেটাকে বলতেছি ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। ফর এক্সাম্পল যেমন বেনজোফেনল, বেনজোফেনল মূলত কালারলেস, সেটার ক্রোমোফোর কিন্তু রয়েছে কিন্তু আমরা সেখানে কালার দেখতে পাচ্ছি না। যখন এটার সাথে আরো একটা বেনজোফেনল যুক্ত হচ্ছে তখন সেটা কি বেনজাইল হয়ে যাচ্ছে এবং সেটা তখন ইয়েলো কালার শো করছে। তাহলে একা যখন বেনজোফেনল ছিল সে কিন্তু কালার শো করতে পারছে না, কিন্তু যখন বেনজাইল হয়ে যাচ্ছে তখন কিন্তু সে কালার শো করতে পারছে। তাহলে সো ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর হোপফুলি ক্লিয়ার। ডিপেন্ডেন্ট ক্রোমোফোর ইজ একটা যখন পারবে না, when two or one or more chromophore group are needed to impart color is known as chromophore group. and independent chromophore হচ্ছে যখন only one single chromophore when able to show the color is known as independent chromophore. So now what is the exochromos? exochromটা কি এটা সম্পর্কে আমরা একটু জানবো। যে দা একটু আগে আমরা দেখেছি ক্রোমোফোর যেটা কালার বিয়ার করে, এক্সোক্রোমো তাহলে কি করবে? বলা হচ্ছে যে নেম ইজ ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এক্সুইন এন্ড মানে হচ্ছে ইনক্রিজ এন্ড ক্রোমা মিন্স কালার। তার মানে কি যেটা কালার কি করছে বৃদ্ধি করছে সেটাকে আমরা বলছি এক্সোক্রোমো। সো এই এক্সোক্রোমো গুলো কি বলা হচ্ছে? an exochromo is a functional group of atoms or organic radicals attached to the chromophore which is modify the ability of the chromophore to absorb light and intensify selective absorption and reflection. একটু বোঝার চেষ্টা করি কি বলছে প্রথমে। এক্সোক্রোমো হচ্ছে কিছু ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ ওর অ্যাটম ও রেডিকেল, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এমিনো গ্রুপ, হাইড্রোক্সাইল গ্রুপ, কার্বক্সাইলিক গ্রুপ, নাইট্রেট গ্রুপ এটসেট্রা। সাচ কাইন্ড অফ গ্রুপ যেটা কিনা অ্যাটাচ থাকে কার সাথে? ক্রোমোফোরের সাথে অ্যাটাচ থাকে। থাকলো কি করবে? হুইচ মডিফাই দ্য অ্যাবিলিটি অফ দ্য ক্রোমোফোর টু অ্যাবজর্ব লাইট এন্ড ইন্টেন্সিফাই সিলেক্টিভ অ্যাবজর্পশন, যেটা লাইট অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনে সাহায্য করবে, ইন্টেন্সিফাই করবে, বৃদ্ধি প্রাপ্ত করবে, অর্থাৎ কালারটাকে ইনক্রিজ করবে, সেটাকে আমরা বলতেছি কি exochromo. So a dye molecule without exochromo or without lack of intensity of the color. এটার উদাহরণটা কিভাবে বুঝাবো? মনে করো কাঠের মধ্যে কাঠ কেটে ফার্নিচার তৈরি করা হলো, কাঠে রং করা হলো, কিন্তু রং ঠিক আছে ততক্ষণ যখন বার্নিশ দিব তখন কিন্তু তোমরা লক্ষ্য করবে যে চকচক করতেছে। এই যে চকচক করার বিষয়টা এটা কিন্তু ঘটাচ্ছে এক্সোক্রোমো। ঠিক একইভাবে ডাইস মলিকুল তো কালার বিয়ার করছেই, তো সেটাকে আরো উজ্জ্বল বা ইন্টেন্সিফাই করতে আমাদের যে জিনিসটা লাগে সেটাকে হয়তো বলা হচ্ছে এক্সোক্রোমো, যেটা এই কালারটাকে ইন্টেন্সিফাই করে। তো এখন চিন্তা করো এই কাঠের উপর যে কালার দিচ্ছি, এই কালারের উপর যখন আমরা কি এ ধরনের তারপিন বা অন্য কোনো বার্নিশ দিচ্ছি তখন সেটা কিন্তু চকচক করছে। উইদাউট কালার ছাড়া কিন্তু বার্নিশের কোনো ভ্যালু নেই। এটাকে আরেকভাবে বলা যেতে পারে যে ক্রোমোফোর যেহেতু কালার শো করে, বা ক্রোমোফোর হচ্ছে ডাইসের মেইন উপাদান, মানে ক্রোমোফোর হচ্ছে বর। তো বরের সাথে বিয়েতে কিন্তু তার বন্ধুরাও যায়, তো সেটাকে আমরা বলতে পারি এক্সোক্রোমো। অর্থাৎ বর যদি একা বিয়ে করতে যায় তাহলে তো তার আনন্দের মাত্রাটা সেভাবে ঠিক থাকে না। যখন তার সাথে তার বন্ধুরাও যায় তাহলে সে তার বিয়েটাকে বা তার অনুষ্ঠানটাকে পরিপূর্ণ মনে করে। ঠিক আছে? তখন তাহলে বর হচ্ছে ক্রোমোফোর এবং বরের সাথে যারা বন্ধুরা যাচ্ছে তারা হচ্ছে এক্সোক্রোমো।
তাহলে বরের বন্ধুরা ছাড়াও বর বিয়ে করতে পারবে, ওকে, কিন্তু বর ছাড়া বন্ধু অর্থাৎ বিয়েই নেই, বরই নেই, তাহলে তো বন্ধুদের কোনো ভ্যালু নাই বিয়ে বাড়িতে, তাই না? তাদের কোনো প্রভাব নেই। কিন্তু যখন বর থাকছে তখন সেই মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা ইনফ্লুয়েন্স করছে। তো ঠিক সেইভাবে ক্রোমোফোরটা হচ্ছে ডাইমলিকুল, এর মেইন পার্ট যেটা কালার শো করছে, কালার বিয়ার করছে, সেই কালারটাকে ইন্টেন্সিফাই বা বৃদ্ধিপ্রাপ্ত করতে আমরা সাথে এক্সোক্রোমো ইউজ করছি। তো এক্সোক্রোমের অবস্থানটা ঠিক বরের বন্ধুদের মতো। ওকে, সো দিস আর দ্য এক্সোক্রোমোস। নাও হোপফুলি ক্লিয়ার। অবজেক্টিভস অফ দ্য এক্সোক্রোমের উদ্দেশ্যটা কি? আমরা জানি প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে এক্সোক্রোমের যে সে সেটা কি করবে, ইনক্রিজ দ্য কালার টু ইন্টেন্সিফাই, টু ইনক্রিজ দ্য, কিভাবে কালারটা ইন্টেন্সিফাই করবে, বিশেষ করে সাধারণ এক্সাম্পল যদি দেওয়া হয় যে আসলে এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে ন্যানোমিটারের দুটো শিফট দেখতে পাচ্ছি, ব্যাথোক্রমিক শিফট এবং সাথে কি দেখতে পাচ্ছি, হাইপোক্রমিক শিফট, সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবা। তো এখন একটু বুঝে নেই আমরা। যখন আলোক রশ্মিগুলা সিলেকশন অ্যাবজর্পশন হয়, এই দিক দিয়ে রিফ্লেকশন হবে, অর্থাৎ 500 থেকে 400 এদিক দিয়ে ব্লু শিফট দিয়ে রিফ্লেকশন হবে, তখন আসলে কালার ইন্টেন্সিটি বাড়বে। কিন্তু যখন রেড শিফট দিয়ে রিফ্লেকশন হবে তখন আসলে কমবে। বিষয়টা কিরকম, যে আমরা অনেকেই বাসা বাড়িতে কি করি, কাপড় সাদা করার জন্য, আরো সাদা করার জন্য সাধারণত আমরা কি দেই, ব্লু দেই, তাই না? তো ব্লু, যেটা ন্যাচারাল ব্লু, সেটা কেন দেই, যে আরো সাদা হবে। কিভাবে সাদা হয় দেখো, তো ন্যাচারাল ব্লুটা কি করছে, আমাদের এই 700 থেকে 400 ন্যানোমিটারের বাইরে থেকেও আমরা জানি যে আমরা এটা শুধু দেখতে পাই, বাইরেরটা দেখতে পাই না। ব্লু কি করছে, এই দিক থেকে রিফ্লেকশন গুলোকে ধরে সেটাকে এদিক দিয়ে পাস করছে, হাইপারক্রমিক শিফট দিয়ে পাস করছে, কি সেই দিক থেকে 700 ন্যানোমিটার বাইরেও ধরে, বা এই ভিজিবল রেঞ্জের বাইরে আলোগুলোকে ধরে সেগুলোকে পাস করছে ভিজিবল রেঞ্জের ভিতর দিয়ে। তাহলে ভিজিবল রেঞ্জে কি রিফ্লেকশনের পরিমাণ বেড়ে গেল, তাহলে রিফ্লেকশনের পরিমাণ যখন বেড়ে যাবে তখন কি কালারটা বেশি শো করবে, সেটাই। সো প্রথমটা ছিল টু ইনক্রিজ দ্য কালার ইন্টেন্সিটি। নেক্সট যেটা ছিল টু ইনক্রিজ দ্য ফাস্টনেস প্রপার্টিস। ফাস্টনেস প্রপার্টিসটা কি সেটা একটু আমাদের বোঝা দরকার। ফাস্টনেস প্রপার্টিসটা হচ্ছে যখন একটা সাবস্টেন্সকে, একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে আমরা ডাই করব, তো ডাই করার পর সেটার সাথে ফাইবারের যে বন্ডিংটা, সেটা কতখানি স্ট্রং, সেটাকে আমরা ফাস্টনেস প্রপার্টিস বলছি। অর্থাৎ ডাই করলাম, ডাই ফাইবারের সাথে বন্ড করলো। এখন আমরা অনেক সময় হয় না, বাজার থেকে কাপড় চোপড় কিনে নিয়ে আসলে যখন ধুয়ে ফেলি তখন কালার চলে যায়, তা বলি যে এটা খারাপ। অর্থাৎ যখন এই কালারটা চলে যাবে না, অর্থাৎ ফাইবার এবং ডাইয়ের বন্ধনটা ভালো হবে, তখন সেটার ফাস্টনেস প্রপার্টিস ভালো। অর্থাৎ বিভিন্ন প্রকার এজেন্টের এগেনিস্টে, যেমন সেটা সমুদ্রের পানি হতে, নরমাল পানি হতে পারে, ডিটারজেন্ট হতে পারে, সেটা ঘাম হতে পারে, এগুলোর এগেনিস্টে, এগুলোতে আমার যে ডাইট ম্যাটেরিয়ালটা ডাইং করেছি কাপড়টা, সেটার কালারটা চলে যায় কিনা, সেইটার যে বোঝার উপায় বা যে ধর্মটা, সেটাকে আমরা ফাস্টনেস প্রপার্টিস বলছি। সো এই এক্সোক্রোমোটা কি করছে, ফাস্টনেস প্রপার্টিস ইনক্রিজ করছে, because the polarity of the exochromo enables the formation of the attraction between dimolecule and fiber polymer। তো এই যে আমরা দেখলাম এটা একটা গ্রুপ, যেখানে আমরা কি থাকছে, এটা কিন্তু পোলারিটি শো করছে। হ্যাঁ, পোলারিটি শো করলে তাহলে সেটা ডাই এবং ফাইবারের ভিতরে আকর্ষণটা বাড়াচ্ছে। তো ডাই এবং ফাইবারের ভিতরে যত বন্ধনটা ভালো হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা তত বেশি শক্তিশালী হবে, অর্থাৎ ফাস্টনেস প্রপার্টিসটা তত ভালো হবে। To increase the solubility, because of the polarity of the exochromo tends to make the polar dye। তো এটা একই সাথে পোলারাইজ করবে, ঠিক আছে, পোলার সাবস্টেন্স হিসেবে শো করবে, যার কারণে ডাইংটা সুন্দর হবে আমাদের। এখন বুঝলাম যে বরের বিয়েতে বন্ধু আছে, তাহলে ভিলেন থাকবে না তা কি হয়, এখানেও কিন্তু শত্রু আছে। তো সেটাকে আমরা অ্যান্টি এক্সোক্রোমো বলতে পারি। অর্থাৎ যেমন ভাবে এক্সোক্রোম বিয়েটাকে স্বাচ্ছন্দ্য আরো প্রগতিশীল করে তুলছে, ঠিক একই ভাবে বিয়েটাকে নষ্ট করার জন্য কিছু কিছু লোকজন থাকে, যেটাকে আমরা অ্যান্টি ক্রোমোজেম বলছি। অর্থাৎ ক্রোমোফোরের যে কালারটাকে ইন্টেন্সিফাই করে, একই সাথে কিছু কালার আছে যারা সেই কালারটাকে আবার কি করে, রিমুভও করে দিতে চায়, বা অর্থাৎ আবার ডিমিনিশও করে দিতে চায়। বিষয়টা কি, তখন সূর্যের আলোগুলো ধরে হাইপোক্রমিক শিফট অর্থাৎ ব্লু শিফট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যান্টি এক্সোক্রোমের ক্ষেত্রে কালার গুলো কি হচ্ছে, রেড শিফট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন ইন্টেন্সিটিটা আসলে কমে যাচ্ছে। কি বলা হচ্ছে, অ্যান্টি এক্সোক্রোমো ইজ এ ফাংশনাল গ্রুপ অফ অ্যাটমস, যেটা কি করছে, হুইচ ইনক্রিজ দ্য মলিকুলার এনার্জি লেভেল এন্ড ডিক্রিজ দ্য কালার অ্যাবজর্পশন অফ রিফ্লেকশন অফ লাইট। দেখো, Cl,
COH such kind of molecule যারা কি করছে কালার ইন্টেন্সিটিটাকে কমাচ্ছে, তখন আমরা সেটাকে অ্যান্টি এক্সোক্রোম বলছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টি এক্সোক্রোম ক্রোমোজেন, ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের অ্যান্টি এক্সোক্রোমো। তারপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমাদের পরবর্তী স্লাইড, হোয়াট ইজ ক্রোমোজেন। তাহলে বর এবং বউ যখন একসাথে থাকবে তখন আমরা তাকে দম্পতি বলি, তাই না? তো এই ক্ষেত্রেও যখন ক্রোমোজেন কাকে বলছে, যখন ক্রোমোফোর এবং এক্সোক্রোমো একসাথে থাকছে তখন আমরা সেটাকে বলছি, একসাথে অবস্থান করছে, একত্রে অবস্থান করছে, তখন আমরা সেটাকে বলি ক্রোমোজেন। সবাই একটু খেয়াল করবো, তাহলে এক্সোক্রোমো এবং ক্রোমোফোর যখন একসাথে থাকছে তখন আমরা সেটাকে বলি ক্রোমোজেন। তাহলে প্রত্যেকটা ডাইমলিকুলে এই ক্রোমোজেনটা থাকে। হপফুলি ক্লিয়ার। নেক্সট যদি আমরা দেখি কি আসছে, যে একটা কথা আসছে, অল ডাইস আর কালার বাট নট অল কালারেন্টস আর ডাই। একটু মনে রাখি, একটু খেয়াল করি সবাই, কি বলা হচ্ছে যে অল ডাইস আর কালারেন্ট বাট নট অল কালারেন্টস আর ডাই। ফার্স্ট ভেঙে ভেঙে পড়ি, অল ডাইস আর কালারেন্ট, তাহলে কালারেন্ট কি সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে কালারেন্ট হচ্ছে, এ কালারেন্ট ইজ এ সাবস্টেন্স ক্যাপাবল অফ ইম্পার্টিং কালার টু এ গিভেন সাবস্ট্রেট। কালারেন্টটা হচ্ছে যেটা কোনো কিছুর উপরে কালার শো করতে পারে, সেটাকে আমরা কালারেন্টস বলছি। অল টাইপস অফ কালারেন্টস, পৃথিবীতে যত কালার আছে কালার শো করতে পারে, বাট অল কালারেন্টস আর, বাট নট অল কালারেন্টস আর ডাই, কিন্তু সকল কালারেন্টস ডাই নয়। তাহলে ডাইসের কি শর্ত? এ ডাই ইজ এ সাবস্টেন্স ক্যাপাবল অফ ইম্পার্টিং কালার টু দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল। ওকে, সো ইট অলসো ক্যান ইম্পার্ট কালার রেদার দেন টেক্সটাইল ম্যাটেরিয়াল, বাট প্রথম শর্ত হচ্ছে ডাই হতে হলে তাকে টেক্সটাইল সাবস্টেন্সে কালার শো করতে হবে। তাহলে কালারেন্স হচ্ছে যে সমস্ত বস্তুরা বিভিন্ন সকল সাবস্টেন্সে কালার শো করতে পারে তারা হচ্ছে কালারেন্স। সেই কালারেন্সের ভিতরে যে সমস্ত কালারেন্স শুধুমাত্র টেক্সটাইলের উপরে কালার শো করতে পারে সেটাকে আমরা বলতেছি ডাই। পার্থক্যটা কি? কালারেন্স হচ্ছে সমস্ত বস্তুর উপর কালার শো করতে পারে, ডাই হচ্ছে সেই সমস্ত কালারেন্ট যেই সমস্ত কালারেন্ট শুধুমাত্র টেক্সটাইল সাবস্টেন্সের উপর কালার শো করতে পারে, সেটাকে আমরা বলতেছি ডাই। ওকে, Rokibul, you can ask me. But all colorants can impart color on the textile substance, so all dyes are colorant but not all dyes are. Okay, তো আমরা একটু দেখি, there's azobenzene is not a dye even it is red color। যে azobenzene এটা কিন্তু red color show করে, and it cannot attach with the substrate. However, Congo red is a dye, it can be applied in cotton and retained by, এটাও কিন্তু red color show করছে কটনের উপরে। সো কালার শো করলেই শুধুমাত্র সেটাকে ডাই বলবো না, সেটা কালারেন্স হতে পারে, কিন্তু যখন টেক্সটাইল সাবস্টেন্সের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা থাকবে তখনই আমরা সেটাকে কালারেন্স বলবো। সো অল ডাইস আর কালারেন্ট বাট নট অল কালারেন্টস আর ডাই। ভেরি সিম্পল, কালারেন্স তারাই যারা সমস্ত কিছুর উপর কালার শো করতে পারে, বা কিন্তু যে সমস্ত কালারেন্ট টেক্সটাইলের উপর কালার শো করতে পারে শুধু তাদেরকে আমরা ডাই বলবো। ভেরি সিম্পলিফাই, উদাহরণ সহ বলে দেওয়া আছে, পরীক্ষার সময় আসলে ঠিক একই ভাবে বলে দিবে। ওকে, নেক্সট ক্যারেক্টারিস্টিক্স অফ ডাই। তাহলে ডাইস এর ক্যারেক্টারিস্টিক্স গুলা কি ধরনের, বা ডাই কি ধরনের হতে পারে। সো আমরা যদি একটু দেখি, মাস্ট কন্টেইনিং ক্রোমোফোর গ্রুপ, ডেফিনেটলি আমরা জানি যে কন্টেইনিং ক্রোমোফোর গ্রুপ থাকবে। তারপর ক্রোমোফোর গ্রুপ ডিফারেন্ট টাইপস আছে, এজো, নাইট্রো, বেনজো এটসেট্রা, অনেকগুলো হতে পারে আমরা যেগুলো দেখলাম। মাস্ট বি সলিউবল ইন অ্যাপ্লিকেশন মিডিয়াম। দেখো, সলিউবল যে হতেই হবে এমনটা নয়, এখন আমাদের কিছু টেকনিক বেরিয়ে গেছে ইনসলিউবল ভাবেও করা যায়। সো ইউজুয়ালি ওয়াটারে আমরা যেহেতু ওয়াটার দিয়ে একোয়াস ডাইং করে থাকি, সেই ক্ষেত্রে ওকে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। Buoyant water some point during the coloration process must have the capability of enter into the fiber. ফাইবারের ভিতরে ঢোকার ক্ষমতা থাকতে হবে, না হলে কি হবে যে ফাইবারের ভিতরে যদি ঢুকতেই না পারে তাহলে সেটা কালার করবে কিভাবে। Should have the fastness properties, ওই যে বললাম যে মনে করো তুমি একটা ডাই করলা, ডাই করার পর সেটা যদি উঠে চলে যায় তাহলে তো আসলে সেটা ডাই হলো না।
তাহলে তো তোমার কালারেন্স হয়ে গেল সেটা। অর্থাৎ টেক্সটাইল সাবস্টেন্সে কালার শো করতে হবে এবং টেক্সটাইল সাবস্টেন্সে থাকতে হবে, তাহলে সেটাকে আমরা কেবলমাত্র ডাই বলতে পারি। তো আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি কিছু ফল ফুলের। তো আমাদের ডাইস আমরা দুই প্রকার জানবো, একটা হচ্ছে ন্যাচারাল ডাইস, একটা হচ্ছে সিনথেটিক ডাইস। আমরা বর্তমানে বাজারে যেগুলো জানি যেমন রিয়েক্টিভ, ডিসপার্স, এগুলো সবই সিনথেটিক ডাই। প্রথমের দিকে ডাইয়ের হিস্টোরিতে যদি বলি, মানব সভ্যতা তো আর একদিনে সিনথেসিস ডাই আবিষ্কার করেনি। প্রথমে কিন্তু আমরা জানি, সমাজ বিজ্ঞানে পড়েছি, প্রথমে কিন্তু ছিল ন্যাচারাল ডাই, যে গাছের বাকল থেকে আগে তারপর কাপড় চোপড় তৈরি করা শিখতো। এই গাছের বাকল থেকেই প্রথমের দিকে ডাইং করা হতো, সেটাকে আমরা ন্যাচারাল ডাই বলছি। বা নেচারের বিভিন্ন প্লান্ট থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিট, অনিয়ন, তারপরে লিভ দেখতে পাচ্ছি, সেখান থেকে আসলে আমরা ডাইংটা করে থাকি। কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ন্যাচারাল ডাইসের কিছু সমস্যা আছে। সেই সমস্যা থাকার কারণে আমাদের পরবর্তীতে কি করা হলো, সেই সিনথেটিক ডাইগুলোকে সিনথেসিস করা হলো এবং সিনথেটিক ডাই আনা হলো। ওকে। তো সিনথেটিক ডাইয়ের ভিতরে এখন সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে রিয়েক্টিভ ডাই। তারপরে হচ্ছে আমরা যদি বলি ডিসপার্স ডাই, ম্যাট ডাই, এগুলোই মোটামুটি চলে। সালফার ডাই, এর বিভিন্ন ক্ষেত্রে এক এক ভাবে প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে। ওকে, নাও আমাদের আরো কিছু টার্ম পড়ে আজকে আমরা শেষ করব। সেই টার্ম গুলো প্রথমত যদি বলি, সেটা হচ্ছে সাবস্টেন্টিভিটি এন্ড অ্যাফিনিটি। দেখো, দুটো টার্ম রয়েছে, সেই দুটো টার্ম একটু বুঝতে হবে, সেই দুটো টার্ম একটু বোঝানোর চেষ্টা করছি। সাবস্টেন্টিভিটি এন্ড অ্যাফিনিটি, এখানে একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই। মনে করো তোমরা তোমাদের একজন ক্লাসমেটের বিয়ে দিবা। তো এই বিয়েটা দুই ভাবে হতে পারে। প্রথমত, তোমার ক্লাসমেটস কাউকে পছন্দ করে, তার সাথে আগে থেকেই চেনা জানা, অর্থাৎ তাকে তার সাথে বিয়ে দিলে, এটা একটা ঘটনা। অথবা তোমরা তোমাদের ক্লাসমেটস এর শুভাকাঙ্ক্ষী, তোমরা সবাই মিলে, তার ফ্যামিলি মিলে একটা মেয়ে দেখে বা একটা ছেলে দেখে সামাজিক সোশ্যাল ভাবে তার একটা বিয়ে দিলে। তাহলে এখানে দুটো ঘটনা কিন্তু। তো এখন দুটোতেই সেই ব্যক্তি বা সেই ছেলেটি বা সেই মেয়েটি সুখে শান্তিতে সংসার করছে। তো এখানে দুটো ঘটনা ঘটবে। যে প্রথমত, যেটা সে তার রিলেশনের মাধ্যমে, অর্থাৎ আগে চেনা জানা ছিল, জানাশোনা ছিল, এইভাবে যেখানে বিয়ে হচ্ছে, সেখানে কি তার আগে থেকে একটা আকর্ষণ বোধ কাজ করছে প্রথমত। ওকে, হয়ে গেল। কিন্তু সাবস্টেন্টিভিটি যেটা, সেখানে কিন্তু আগে থেকে তার চেনা জানা ছিল না, আমরা সবাই তাকে বিয়ে দিলাম, কিছুদিন বোঝাপড়া হলো, তারপর কিন্তু ঠিক আছে। তো এখানে সাবস্টেন্টিভিটিতে দ্য ডাই এবং ডাইয়ের ক্ষেত্রেও অ্যাফিনিটিটা হচ্ছে নরমালি যে সমস্ত ডাই কোনো ফাইবারের প্রতি নরমালি আকর্ষণ বোধ সৃষ্টি হয় বা নরমালি আকর্ষিত হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যাফিনিটি। সাবস্টেন্টিভিটিটা হচ্ছে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, যেমন টাইম, টেম্পারেচার, পিএইচ, অর্থাৎ বিয়ের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে আমরা কি করছি, উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে যখন কোনো ডাই এবং ফাইবারের ভিতরে বন্ধনের সৃষ্টি করছি, আকর্ষণের সৃষ্টি করছি, তখন সেটাকে আমরা বলতেছি সাবস্টেন্টিভিটি। সো আমাদের 1 মিনিট পর কেটে যাবে, প্লিজ তোমরা সবাই আবার জয়েন করো, আমাদের প্রচুর পড়া বাকি এখনো। ওকে, টেন্ডেন্সি অফ এ ডাই টু মুভ ফ্রম সলিউশন টু দ্য ফাইবার ইন দ্য ডাই সলিউশন। অর্থাৎ কি বলা হচ্ছে, যে একটা ফাইবারের টেন্ডেন্সি কোথা থেকে মুভ করবে, সলিউশন থেকে ফাইবারের গায়ে যাবে, সেটাকে আমরা সাবস্টেন্টিভিটি বলছি। তো এটা তো আর এমনি এমনি যাবে না, সেখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হতে হবে, টেম্পারেচার, টাইম থাকতে হবে। তাপমাত্রা না দিলে তো আবার ডাই মলিকুল ছুটবেই না। সো ইন দিস quality of dye without substantivity, most dyes are would simply remain soluble dispersion bath. So এটা ডিপেন্ড করছে আপন মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার ডাই বাথ কন্ডিশন, এটসেট্রা। আর অ্যাফিনিটিটা বলতেছে যে অ্যাট্রাকশন বিটুইন টু আইটেমস। দ্য অ্যাফিনিটি essentially means for the preferential attraction of the dye for the fiber rather than the solution to the dye bath. So solution, it quantitative expression of the substantivity, technically affinity expressed in terms of energy. So generally more substantivity dyes law affinity characteristics, drag, strike and rush of the dye molecule. সো এখানে দুটো টার্ম ছিল আজকে, সাবস্টেন্টিভিটি এন্ড অ্যাফিনিটি। সাবস্টেন্টিভিটিটা হচ্ছে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, অ্যাফিনিটিটা হচ্ছে আগে থেকে যে ফাইবারের কিছু অ্যাফিনিটি শো করে, কিছু ডাই কিছু ফাইবারের প্রতি আগে থেকেই দুর্বল, সেখানে সেই ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাফিনিটি। ওকে, হোপফুলি সাবস্টেন্টিভিটি অ্যাফিনিটি ক্লিয়ার।